বছরের ছোট মেয়েকে অপরাধীরা চরম অত্যাচার করার পর একজন বাবা বুঝতে পেরেছিলেন যে আদালত থেকে তিনি সঠিক বিচার পাবেন না, আর তাই তিনি নিজের হাতেই আইন তুলে নিয়ে বন্দুক হাতে সোজা আদালতে গিয়ে দুই অপরাধীকে গুলিতে ঝাঁঝরা করে দেন। পুরো ম্যাগাজিনের গুলি শেষ না হওয়া পর্যন্ত তিনি থামেননি, কিন্তু এখন তাকেই আসামির কাঠগড়ায় এসে দাঁড়াতে হয়েছে। এই মামলাটি পুরো এলাকায় তোলপাড় ফেলে দেয়। আইনজীবী জ্যাক নিজে থেকেই মামলা লড়ার দায়িত্ব নেন, কিন্তু এরপর থেকেই তিনি একের পর এক শ্বেতাঙ্গদের হুমকির মুখে পড়তে থাকেন। সবচেয়ে খারাপ বিষয় হলো, ঠিক এই সময়েই জ্যাক জানতে পারেন যে তাকে হয়তো আইনজীবী হিসেবে বাদ দেওয়া হতে পারে। পরে রহস্য পরিষ্কার হয় যে স্থানীয় গির্জা কালারের পরিবারের জন্য $7,000 একটা ফান্ডের ব্যবস্থা করেছে, তবে শর্ত একটাই, তাদের পছন্দের আইনজীবী নিয়োগ করতে হবে। কালার যখন জানতে চান এই ফান্ডের কত টাকা তার পরিবার পাবে, তখন যাজক সরাসরি জানিয়ে দেন সব টাকায় আইনজীবীর খরচ বাবদ চলে যাবে। কালার সঙ্গে সঙ্গে জাজকের মতলব বুঝে ফেলেন। তার স্ত্রী আগেই বলেছিলেন যে যাজক নাকি মানুষকে বলেছিল টাকা না তুললে কালারের পরিবার না খেয়ে মারা যাবে। তাই কালার সোজা জানিয়ে দেন তার পরিবার টাকা না পেলে তিনি জাজকের এই জালিয়াতির কথা সবাইকে জানিয়ে দেবেন। তার শক্ত অবস্থানের সামনে যাজক একদম দমে যান। কালার হিসাব কষেছিলেন যেন পরিবারও কিছু টাকা পায় আর জ্যাকের খরচের টাকা উঠে আসে। আসলে পুরো বিষয়টাই ছিল কালারের সাজানো একটা চাল, যাতে তার অনুপস্থিতিতে স্ত্রী সন্তানেরা অন্তত বেঁচে থাকার রসদ পায়। অপরাধীদের পরিবার যখন দেখল জ্যাক কোনোভাবেই এই মামলা থেকে পিছিয়ে যাচ্ছেন না, তখন তারা তাকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু ভাগ্য ভালো, আগে থেকেই গোপন খবর পাওয়ায় যে সন্ত্রাসীরা জ্যাকের পরিবারকে বোমার হুমকি দিতে এসেছিল তাদের আগেই ধরে ফেলা হয়। পরদিন ভোর হওয়ার আগেই জ্যাক কোনো ঝুঁকি না নিয়ে স্ত্রী আর সন্তানকে নিরাপদে দেশের বাইরে পাঠিয়ে দেন। এখন আর কোনো চিন্তা না থাকায় জ্যাক পুরোপুরি এই মামলায় মনোনিবেশ করেন। তিনি প্রথমে মূল বিচারকের কাছে যান, কিন্তু বিচারক নিরপেক্ষ থাকার কথা বলে তাকে উল্টো পরামর্শ দেন। কালার যেন অপরাধ স্বীকার করে নেয়, তাহলে হয়তো মাত্র 20 বছরের সাজা হতে পারে। জ্যাকের জন্য আরো বড় ধাক্কা অপেক্ষা করছিল যখন তিনি দেখেন শত্রুরা তার সহকর্মীর পরিবারের উপর হামলা চালিয়েছে। জ্যাক দ্রুত সেখানে পৌঁছালেও সহকর্মীকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পানি। সহকর্মীও তার সাথে কোনো কথা বলতে চানি, কারণ এই মামলার পেছনে সবার জীবন বাজি রাখা হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই রাস্তায় কৃষ্ণাঙ্গ মানুষের ঢল নামে। তারা আদালতের সামনে এসে কালারের মুক্তির দাবিতে চিৎকার করতে থাকে, যা দেখে জ্যাক নতুন করে সাহস পান। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিচারমণ্ডলী বা জুরি সদস্য বাছাই করা, কারণ তাদের সিদ্ধান্তের ওপরই মামলার ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু কয়েক ধাপ বাছাইয়ের পর শেষে যারা টিকে রইলেন তারা সবাই ছিলেন শ্বেতাঙ্গ। প্রতিপক্ষের আইনজীবী জয়ের ব্যাপারে একদম নিশ্চিত হয়ে হাসতে থাকেন। ঠিক সেই সময় তিনকোকে ক্লাবের সদস্যরাও রাস্তায় নেমে আসে এবং দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রচন্ড মারামারি বেঁধে যায়। এই বিশৃঙ্খলার মাঝে এক কৃষ্ণাঙ্গ তরুণ জ্বলন্ত পেট্রোল বোমা ছুড়ে মেরে প্রতিপক্ষ দলের প্রধান ঘটনাস্থলেই মারা যান। মামলাটি এখন আর সাধারণ কোনো বিচারের জায়গায় ছিল না। নিজেদের নেতাকে হারিয়ে ক্ষিপ্ত তিনকে সদস্যরা আবার আগুন দিয়ে জ্যাকের বাড়ি জ্বালিয়ে দেয়। সৌভাগ্যবশত জ্যাক সে রাতে বাড়িতে ছিলেন না। পরের বার আদালতে শুনানির দিন বড় ধরনের দাঙ্গা এড়াতে সেনাবাহিনীর বিশাল দল ব্যারিকেড দিয়ে দুই পক্ষকে আলাদা করে ফেলে। আদালতের ভেতরে শুনানিতে প্রতিপক্ষের আইনজীবী বেশ ইমোশনাল কার্ড খেলেন। নিহত যুবকের মা কান্নায় ভেঙে পড়ে জানান তার ছেলের বয়স হয়েছিল মাত্র 23 বছর। ঠিক তখনই জ্যাক হঠাৎ মাঝে কথা বলে তাকে প্রশ্ন ছুড়ে দেন। যদিও আদালতের নিয়ম অনুযায়ী এটা ভুল ছিল, কিন্তু জ্যাক শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরতে চেয়েছিলেন, যা দেখে বিচারক ভীষণ রেগে যান। ঘটনার দিন এক বাবা বন্দুক নিয়ে আদালতে ঢুকে দুই যুবকের ওপর অনবরত গুলি চালিয়েছিলেন। এতে একজন পুলিশ সদস্যের হাঁটুতে গুলি লাগে এবং শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয়। যে লোকটি তাকে পঙ্গু করে দিল সেই লোকটির বিচারের সময় কিন্তু আহত পুলিশ সদস্য নিজেই আদালতের কাছে আকুতি জানান যেন কালারকে মাফ করে দেওয়া হয়, কারণ কালারের 10 বছরের ছোট মেয়েকে যেভাবে নির্যাতন করা হয়েছিল একজন বাবা হিসেবে পুলিশ সদস্য নিজেও বুঝতে পেরেছিলেন আইন বিচার করবে না বলেই কালার ওদের মেরে ফেলতে বাধ্য হয়েছিলেন। আর সেই গোলাগুলির মাঝেই তিনি ভুলবশত আহত হন। তিনি একজন বাবা হিসেবে কালারের কষ্ট বুঝতে পেরেছিলেন, তাই এই পুলিশ কর্মকর্তার বক্তব্য কালারের পক্ষে খুব বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। তবে সরকারি আইনজীবী কালারকে ফাঁসানোর জন্য আরো শক্তিশালী সাক্ষী হাজির করেন। জ্যাক শুরু থেকেই দাবি করছিলেন ঘটনার সময় কালারের মানসিক ভারসাম্য ঠিক ছিল না, কিন্তু নতুন সাক্ষী হিসেবে আসা প্রখ্যাত মানসিক বিশেষজ্ঞ আদালতে জবানবন্দি দেন যে কালার যখন ঘটনাটি ঘটিয়েছিলেন তখন তার মানসিক অবস্থা একদম স্বাভাবিক ছিল। একজন নামকরা বিশেষজ্ঞর এই বক্তব্য জুরি সদস্যদের মন ঘুরিয়ে দেয় এবং কালারের দল বেশ বিপদে
বিপদে পড়ে। ঠিক এমন সময় জ্যাকের সহকারী দৌড়ে ভেতরে আসেন এবং তার সাথে সংক্ষেপে কিছু কথা বলে জ্যাক সরাসরি ওই বিশেষজ্ঞকে জেরা করা শুরু করেন। জ্যাক অতীত থেকে এমন এক আসামির উদাহরণ তুলে ধরেন যাকে এই বিশেষজ্ঞ কিছুদিন আগে সুস্থ বলে সার্টিফিকেট দিয়েছিলেন, কিন্তু পরে সেই লোকটিকে দীর্ঘ 10 বছর মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। এর মাধ্যমে ডাক্তার সাহেবের ভুল রিপোর্ট এবং তার চিকিৎসার নির্ভরযোগ্যতা নিয়ে সবাই প্রশ্ন তুলে দেয়, কিন্তু তবুও চূড়ান্ত রায় মিলছিল না। নিহতদের এক ভাই রাগে মাথা ঠিক না রেখে বন্দুক নিয়ে সোজা জ্যাকের দিকে গুলি ছোড়ে, তবে নিশানা মিস হয়ে যায়। আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করতে গিয়ে জ্যাকের হাতে এক সুরক্ষারক্ষী আহত হন। পর এত মৃত্যু ঝুঁকি জ্যাকের দলের সবাইকে আতঙ্কিত করে তোলে। পরিস্থিতি আরো খারাপ হয় যখন সে রাতেই জ্যাকের মহিলা সহকারীকে অপহরণ করে দূরের এক গভীর জঙ্গলে গাছের সাথে ঝুলিয়ে রেখে আসা হয়, যাতে সেই মেয়েটি সেখানেই মারা যায়। সারা রাত মৃত্যুর সাথে লড়াই করার পর পরদিন সকালে এক পথচারী তাকে উদ্ধার করে। অবশেষে আদালত চূড়ান্ত জেরার ধাপে প্রবেশ করে। জ্যাক যখন কালারকে জিজ্ঞেস করেন ঘটনার সময় তার কেমন অনুভূত হচ্ছিল, কালার জানান তার মনে হচ্ছিল নিজের শরীর থেকে যেন আত্মা আলাদা হয়ে গেছে, আর কানে বাজছিল মেয়ের আর্তনাদ। মেয়েটি নির্যাতনের সময় বারবার বলছিল, বাবা আমাকে বাঁচাও, কিন্তু বাবা হয়েও তিনি সময় মতো রক্ষা করতে পারেন।